নমস্কার, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে আবারও সকলকে স্বাগত। ক্যাপশন দেখে এখন তোমরা ধারণা করে নিয়েছো যে আজকে আমাদের ক্লাসের মোটামুটি বৈশিষ্ট্য কি হতে চলেছে। আজকে আমরা একটা স্ট্র্যাটেজি প্ল্যান করছি যে আগামী সময় দাঁড়িয়ে প্রায় কিছু সময়ের ব্যবধানে আমাদের সেট এক্সাম রয়েছে, তারপরে নেট এক্সাম রয়েছে, আমরা কিভাবে পড়বো বা কিভাবে প্রস্তুতি নেব। একটু খেয়াল করবে, এইটা কিন্তু সেই পরীক্ষার আগের মুহূর্তের প্রস্তুতির কথা হচ্ছে না যে একদম লাস্ট কয়েক সপ্তাহ মানে 3 সপ্তাহ মতো সময় বাকি আছে, সেখানে আমরা কিভাবে পড়বো বা কিভাবে কোনো কিছু করব, এইটা কিন্তু একদমই সেই বিষয় নিয়ে হচ্ছে না। এখন আমাদের কাছে যে অবস্থানটা আছে প্রায় 50-50 অবস্থানের মতো, যে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে 50%, আর বাকি 50% আমাদের কাছে আছে। এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আজকের দিনে দাঁড়িয়ে মানে যখন ভিডিওটা হচ্ছে বা তোমরা যখন গিয়ে পাবে তখন পুজো কিন্তু প্রায় পুরো দমে শুরু হয়ে যাওয়ার মতো, মানে একটু আগে আগে অবস্থান যখন দেখবে, কাজে একটা বড় মহোৎসব যেটা সর্বজনীন, এবং সেই পুজোটা অতিক্রম করে যখন আবার ধীরে ধীরে আমরা কর্মজগতে কর্মক্ষেত্রে ফিরবো, তোমরাও আবার বইয়ের পৃষ্ঠাটা উল্টে নিয়ে দেখবে, তখন কিন্তু আরেকটি মহোৎসব তোমাদের সামনে অপেক্ষা করবে, যেটা একেবারেই সর্বজনীন নয়। সেটা কেবলমাত্র শুধু সেই ছাত্রছাত্রীদের জন্য যারা নেট সেট এক্সাম এবার দিচ্ছ, এবং সেই ক্ষেত্রে সেই চাপ বলি, সেই চিন্তা বলি, সেই দায়িত্ব বলি একান্ত তোমাদের। কাজে এই পুজোর মৌসুমে অবশ্যই উপভোগ করবে, কিন্তু বইটাকে সম্পূর্ণ বন্ধ করে রেখে নয়, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত যে কথা, যে আমি আজকে যে আলোচনায় রাখবো সেটা কাদের জন্য। মোটামুটি যারা এর আগে কোনোদিন নেট বা সেট এক্সাম দাওনি, প্রথমত তাদের জন্য, যারা ফার্স্ট টাইম দিচ্ছ। দ্বিতীয়ত যারা এর আগে নেট এক্সাম দিয়েছো কিন্তু কখনো সেটটা দাওনি, তাদের জন্য। আর তৃতীয়ত যারা একভাবে ধরেই নিয়েছো বা ভেবেই নিয়েছো যে নেট পরীক্ষায় পাশ করা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, এক সেটটা আমার হাতের নাগালে আছে প্রশ্নের মানের অনুযায়ী, কাজে সেটাকে আমরা কাজে লাগাতে পারি। প্রথমত যে এইটা যারা ভেবে নিয়েছো যে নেট পরীক্ষা কখনোই সম্ভবপর হবে না বা আমি কখনো কোয়ালিফাই করতে পারবো না, এইটা একেবারেই ভুল। একাগ্রতা লাগবে, ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে, এইটা প্রথাগত কথা, সবাই বলে আসছে, আমিও বলছি। সবকিছু আমি ধরে নিচ্ছি যারা নেট সেট পরীক্ষার জন্য নিজেরা তৈরি হচ্ছ, এই তিনটে জিনিস সবার মধ্যে আছে। খামতি যার হয় সে হচ্ছে একটু ধৈর্যের। এত বড় একটা সিলেবাস এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সেটাকে পড়া, তারপরে গিয়ে এতটা পড়ার পরে যদি গিয়ে দেখা যায় যে প্রশ্নটা কোনোভাবে ঠিকঠাক আছে কিন্তু উত্তরটা এতটা সামঞ্জস্যপূর্ণ, অপশনগুলো এত কাছাকাছি যে ভুল হয়ে গেল, এই হয়ে গেলটাকে না ধীরে ধীরে কাটাতে হবে, সেটা একবারের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভবপর নয়। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি যদি পরপর এক সিরিজে রাখতে যাই, ইউপিএসসি, নিট, নেট সেট বা ডব্লিউবিসিএস মোটামুটি প্রায় মোরললেস একই সেকশনের মধ্যে দাঁড়িয়ে থাকছে কঠিনতম পরীক্ষার তালিকায়। এই কোনো পরীক্ষাগুলোই আমরা কল্পনা করতে পারি না যে আমরা একবারে ক্লিয়ার করব বা দুবারে ক্লিয়ার করব বা তিনবারে ক্লিয়ার করব। অনেকে প্রায় 4 বার 5 বার এই রকম করেও পরীক্ষা দিচ্ছে, গিয়ে তারপরে তাদের কাছে সাফল্য আসছে। কিন্তু নেট সেটের ক্ষেত্রে আমরা প্রথমেই ভেবে নিই যে এই পরীক্ষাটায় পাশ কোয়ালিফাই করাটা খুব ইজি আমাদের পক্ষে। কেন না, এর মধ্যে একটা তো জেনারেল পেপার থাকছে, সেটা তো সব এক্সামের ক্ষেত্রেই থাকে, আর একটা সাবজেক্ট পেপার থাকছে, যেই পেপারটা একান্তই তোমার পেপার, মানে দীর্ঘ 5টা বছর তুমি যে পেপারটা নিয়ে পড়াশোনা করেছো, নাড়াচাড়া করেছো, এবং নাম্বারের বেসিসে যদি দেখি আমাদের এই সাবজেক্ট পেপার থেকে প্রায় 67% স্কোর করার সুযোগ থাকছে। সেই ক্ষেত্রে যদি আমরা কল্পনা করে নিই যে আমরা নেট সেটটা খুব সহজেই কোয়ালিফাই করতে পারবো বা তাকে আমরা বিট করতে পারবো, সেটা ভুল কিছু নয়। ভুল হচ্ছে সেইটা যে পারলাম না তারপরের ভেঙে পড়াটা। যখন তোমরা শুরু করবে অনেক কথা আশেপাশ থেকে ভেসে আসবে, ও পরীক্ষা দিয়েছিল, ও একবারে পাশ করে গেছে, এ পরীক্ষা দিয়েছে, এ দুবারে পাশ করে গেছে, ও তো 5 মাস 6 মাস পরেই পাশ করে গেছে। একটা জিনিস দেখবে, যে বলছে
সে কিন্তু নেট কোয়ালিফাই করেনি, সে কারোর একটা কথা তোমার সামনে তুলে নিয়ে আসছে। অথচ আমরা যারা নেট সেট কোয়ালিফাই করে আছি বা পড়াচ্ছি তোমাদের বা তোমাদের ইন্সপায়ার করছি, তারা কিন্তু আমরা কখনো গর্ব করে মানে আমরা বলতে পারি না যে আমরা একবারে পেয়ে গেছি, তোমার হচ্ছে না কেন, খুব খারাপ ভাবে পড়ছো না। আমরা বলছি আরেকটু চেষ্টা করো, ঠিক হয়ে যাবে, প্রায় তো কাট অফের কাছাকাছি, আরেকটু চেষ্টা করে দেখো। আমরা মোটিভেট করার চেষ্টা করছি যে আর 3-4টে প্রশ্ন যদি ঠিক করো লেগে যাবে। আর একবার লেগে যাওয়া মানে একেবারে কেল্লা ফতে। আমরা গর্ব করে বলি না যে আমরা একবারে পেয়ে গেছি বা দুবারে পেয়ে গেছি মানে আমরা বিশাল মহান একটা কীর্তি করে ফেলেছি। কেন গর্বটা আসছে না? কারণ আমরা দীর্ঘ 8 থেকে 10টা মাস এইটার পেছনে শ্রম দিয়েছি। তার ফলে ওই যে কোয়ালিফাই লেখাটা এসছে স্ক্রিনে যখন শো করেছে, সেই কোয়ালিফাই লেখাটা আমাদের প্রাপ্য, আমরা সেটাকে অর্জন করেছি, সেখানে গর্বের কোনো কারণ নেই। সেটা আমাদের প্রাপ্য ছিল, আমরা পেয়েছি। আমরা তো খুব সহজে লাভ ক্ষতির হিসেব আজকের দিনে দাঁড়িয়ে বুঝি যে আমরা কতটা ইনভেস্ট করব, তার বদলে আমি কি পাবো। সব থেকে আমাদের জীবনে এই কথাটা আমরা এখন খুব ভালো বুঝি যে কোনো কাজ করতে গেলে আমি কি পাবো। তা সেইটাই লাভবান হওয়ার সেই মেথডটাই ফলো করো না। যে 6টা থেকে 8টা মাস তুমি একটা কোর্সের পেছনে লাগাচ্ছ, তার বদলে তুমি কি পাবে? একটা সার্টিফিকেট পাবে। সেইটাকে লক্ষ্য রেখে সময়টা নষ্ট করো না। আর এবার কি কি আমাদের করতে হবে আর কি কি আমাদের করণীয় নয়, সব থেকে আগে এই যে পিডিএফ নামক বিষয়টা, এই পিডিএফটাকে একেবারে নস্যাৎ করে ফেলতে হবে। যা কিছু পড়বে হার্ড কপিতে পড়বে, মানে একদম টেক্সট। তুমি সেটা বই কিনতে পারো, তুমি সেটা পিডিএফ এর প্রিন্ট আউট করতে পারো, মানে একদম সলিড যেটা তুমি হাতে পাচ্ছ সেইভাবে পড়তে হবে, পিডিএফ না। কারণ ফোন নিয়ে বসে থাকলে ফোনে শুধু পিডিএফ ঢুকবে না, অনলাইন থাকলে পরে আরো অন্যান্য অনেক নোটিফিকেশন ঢুকতে থাকবে যেটা সিলেবাসের একদম বাইরে, সেটা দেখলে কোনো লাভ হবে না। দ্বিতীয়ত কি, আমরা যখন পড়বো, আমরা সবসময় বলি অবশ্যই যে আমরাও ইনস্টিটিউট থেকে নোট সাজেস্ট করব, কিন্তু যেইটা আমরা বলি যে লাইন বাই লাইন পড়ো। কেন? নোটস তোমাকে সেইটাই দেওয়া হয় যেটা হাইলাইটেড, অর্থাৎ কোন বিষয়টা তুমি অতিরিক্ত পরিমাণে পড়বে বা কোন বিষয়টা তোমার মনে রাখতে হবে, কিন্তু পড়তে হবে তোমাকে লাইন বাই লাইন। সেইটা না পড়লে বাকি যে নোটসটা পুরো অজানা। তুমি ওরকম পয়েন্ট করে দেওয়া নোটস তুমি কটা মনে রাখবে? তার জন্য তোমাকে আগে ব্রিফটা জানতে হবে যে কার সম্পর্কে আমি পড়ছি বা কি নিয়ে আমি পড়ছি, তার থেকে আমরা প্রশ্ন উত্তর করতে পারি, নোটস আমরা সেভাবে তৈরি করতে পারি। দ্বিতীয়ত, নোটস পড়ার সঙ্গে সঙ্গে নিজেরা নোটস তৈরি করতে শেখো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আমরা দেখছি, সেগুলোকে আমরা সময় নিয়ে সলভ করছি, তাহলে সেইভাবে আমাদের দর্শনটাকেও সেট আপ করতে হবে যে কিভাবে প্রশ্ন আসছে, দিন দিন প্রশ্ন ইমপ্রুভ হচ্ছে অর্থাৎ আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। 19 সালের প্রশ্ন আমি খুব ইজিলি সলভ করে ফেললাম, সেইটা আমার লক্ষ্য দাঁড়াবে না। আমার লক্ষ্য দাঁড়াবে 22 বা 23 সালের প্রশ্নটাও কি আমি সেই একই গতিতে সলভ করতে পারছি, বা সেই প্রশ্নগুলোও কি আমাকে একদমই ভাবাচ্ছে না। লক্ষ্য কিন্তু সেটা হতে হবে। নেক্সট, একটা রুটিন করতে হবে। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ, এইটাকে শোপিসের মতো সাজিয়ে রাখলে চলবে না, সেই রুটিনটাকে মেনটেন করতে হবে, ফলো করতে হবে। যখন তুমি ধরে নেবে যে একদম সকালে উঠে তো আমরা এটা ঠিক করি যে আজকে আমাদের কি কি করতে হবে, পড়ার ক্ষেত্রেও সেরকম ভাগ করে নিই, আজকে এইটা পড়বো তারপরে এইটা বা এইটা শেষ করব। প্রতিদিন একটা টার্গেট ফিক্স করো যে আমার সিলেবাসের এতটা অংশ আছে, সেই সিলেবাসটাকে আমি এইভাবে এত দিনের একটা পরিকল্পনা রয়েছে যে 21 দিন হোক, 23 দিন হোক, 50 দিন হোক, এই দিনের মধ্যে আমি সেটাকে সম্পূর্ণভাবে কভার আপ করে নিতে পারবো। আচ্ছা, যদি কোয়েশ্চেন আনসার নিয়ে প্রশ্ন হয়, মানে সেট বা নেটের প্রশ্ন কিরকম হচ্ছে সেটা দিন এতদিন যারা প্রিভিয়াস ইয়ার সলভ করেছো তাদের কাছে অত্যন্ত স্পষ্ট, তবুও বলে দেওয়া যে সেটের ক্ষেত্রে জেনারেল পেপারটা তুলনায় একটু টাফ হয়, যেহেতু একটি মাত্র কোয়েশ্চেন সেট হয় এবং আর্টস, কমার্স, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, মানে সব স্টুডেন্টরাই সেই একটি পেপারেই পরীক্ষা দেবে, ফলে তো সেট পরীক্ষার ক্ষেত্রে জেনারেলে স্কোর করা একটু মুশকিল হয়। কিন্তু সেই ক্ষেত্রে তুলনায় সাবজেক্ট পেপারটা অনেকটা ইজি হয়। ইজি অর্থে এই নয় যে তোমাকে খুব সহজ প্রশ্ন দেবে, না,
প্রশ্নগুলো স্ট্রেট কাট প্রশ্ন হবে। আমরা যেভাবে নেটের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ক্রম, শুদ্ধ অশুদ্ধ, সত্য মিথ্যা, স্তম্ভ মিল করো, মন্তব্য যুক্তিমূলক প্রশ্ন এত কিছু পাই, এই জিনিসগুলো আমরা সেট এক্সামের ক্ষেত্রে পাবো না। সেখানে স্ট্রেট কাট প্রশ্ন, এবং প্রশ্নগুলো কেমন আসে, প্রশ্নগুলো অত্যন্ত কমন আসার কারণে আমরা সেক্ষেত্রে পাই না। যেমন যদি ভাষাতত্ত্ব থেকে যখন আমরা নেটের প্রশ্ন দেখছি, সে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছে, এইসব কিছু দিয়ে দিচ্ছে, আমরা যুক্তি দিতে পারছি, এত কিছু একেবারে মাথায় থাকছে। অথচ সেট পরীক্ষার ক্ষেত্রে যখন তোমাকে বলা হচ্ছে ওই কম্পিত তাড়িত ধ্বনি একটি নাম বলো, তাতেও মাথা খারাপ হয়ে যাচ্ছে। বা একটি অর্ধবিবৃত ধ্বনি এর মধ্যে কোনটি, চারটে অপশন দিয়ে, মানে সম্মুখ অর্ধবিবৃত, তাতেও সমস্যা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো একেবারে করবে না। আচ্ছা, যেটা বলা যে আমি নেট আর সেটের প্রশ্ন পেপার যদি পাশাপাশি রাখি, দুটোর পড়ার ধরন কিন্তু একেবারে আলাদা। সেটের পড়ার ধরন দিয়ে নেট কোয়ালিফাই করা যাবে না, নেটের পড়ার ধরন দিয়ে সেটের ক্ষেত্রে হ্যাঁ উপকারী আছে, কিন্তু অতটা খুঁটিয়ে আবার সেটের ক্ষেত্রে পড়তে হয় না সেই ক্ষেত্রে। আচ্ছা, যদি নেটের প্রশ্ন বলি, নেটের ক্ষেত্রে জেনারেল পেপার ইজি আগে হতো, এখন দেখা যাচ্ছে ক্রমান্বয়ে যে জেনারেল পেপারটাও বেশ একটু টাফের দিকে যাচ্ছে, মানে খুব একটা ইজি হচ্ছে না। সাবজেক্ট পেপার সেক্ষেত্রে তো বরাবরই একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে প্রশ্ন সলভ করা মানে উত্তরগুলো এত কাছাকাছি থাকে যে সেগুলোর ক্ষেত্রে একটু ভ্রান্তি চলে আসে যে কি হচ্ছে বা কি করা যাবে, এই একটা সমস্যা পড়তে হবে। এবং এই সমস্যা বলে তখন মনে হবে না যখন সিলেবাসটা তুমি কমপ্লিট করে দিয়ে যাবে। আমি একটা সিলেবাসের 10টা ইউনিটের মধ্যে 5টা ইউনিট পড়ে গিয়ে আমি ভাবলাম আমি একবারে ক্র্যাক করে বেরিয়ে যাব, এই ইউনিটে এইটা কঠিন, ওই ইউনিটে ওইটা কঠিন, সেটা না। আচ্ছা, আমি তাও বলছি, সেট পরীক্ষার ক্ষেত্রে ইউনিট মেনটেন করে 5টা করে প্রশ্ন দেওয়া হয়, এবং এক্স সিরিজের যে কোয়েশ্চেনটা থাকে সেটাতে প্রায় সিলেবাসের ইউনিট যেভাবে আছে সেইভাবে সাজিয়ে প্রশ্ন দেওয়া হয়, এই জন্য সেট তুলনামূলকভাবে কোয়ালিফাই করাটা একটু সহজ। নেটের ক্ষেত্রে এই রকম সিকোয়েন্স সে মানে না, প্রত্যেকটা ইউনিট থেকে যে 5টা করে প্রশ্ন সেখানে আসতেই হবে সেটাও পর্যন্ত সে মানছে না। সে নিজের মতো প্রশ্ন করছে, মানে কাব্য কবিতার প্রশ্ন, ভাষাতত্ত্বের প্রশ্ন, কাব্যতত্ত্বের প্রশ্ন চলে আসলো, নাটকের প্রশ্ন আসলো, কোনো সিকোয়েন্সের কিছু নেই, পরপর আমরা সেভাবে পাচ্ছি না, সেটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমরা যখন ইউনিট, ধরো তুমি কোনো একটা বেছে নিলে যে এই ইউনিটটা আমি বাদ দেব, যদিও সেটা করা একেবারেই উচিত না, মানে সেটা করলে প্রচন্ড মুশকিলে পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু ওই যে একটা ইউনিট আমি কমপ্লিট করলাম, এই ইউনিটের মধ্যে 2টো উপন্যাস কঠিন বা 3টি উপন্যাস কঠিন, আমি পড়তে পারছি না, বাকি উপন্যাসের ইউনিট আমার কমপ্লিট। কাব্য কবিতার মধ্যে 5জন কবির কবিতা আমার মাথায় ঢুকছে না, বাদ বাকি কাব্য কবিতা আমার পুরো ওঠস্ত, এই জিনিসগুলো কিন্তু একেবারে করা যাবে না। আচ্ছা, নেক্সট যেটা বলার, যে আমরা যখনই পড়বো, যেটা বলা হচ্ছে একটা টার্গেট ফিক্স করা, একদম সময় ধরে ঘড়ি মেনটেন করে পড়া, আর এই যে কর্ম করা আর না করার যে তালিকা করেছি, এই তালিকার মধ্যে এই মোবাইল নামক বিষয়টাকে না একেবারে নির্বাসনে পাঠিয়ে দেবে। কোন সময় যে 8 থেকে 10 ঘন্টা তুমি পড়তে বসছো মিনিমাম, সেই 8-10 ঘন্টা মোবাইলটাকে সাইলেন্ট করে অন্য জায়গায় রেখে দেবে, সেই 8-10 ঘন্টা ধরে নাও, আর তাকে ধরো না। যদি ধরে নাও যে মোবাইলটা তোমার সব থেকে কাছের বন্ধু, তাহলে এইভাবেও তাকে ব্যাখ্যা করতে পারো যে বন্ধু তো বন্ধুর ক্ষতি চায় না, কাজেই মোবাইল তুই দূরে থাক, এইটুকু সময় তাকে দাও, মানে নিজেকে দাও। আচ্ছা, আর যেটা করার কথা, যেটা চলছে, যে এই যে সময় বলে দেওয়া, 8 থেকে 10 ঘন্টা সময় পড়ার ক্ষেত্রে তার নড়চড় হবে না, টার্গেট ফিক্স করা, এত কিছু, এন্ড অফ দ্য ডে মানুষ তো আমরা, সময়ের কম বেশি হয়, পড়ার কম বেশি হয়, একদম মানছি, তবে এটা যেন রুটিন না হয়ে যায়, মানে কেবল দিনের পর দিন আমি কমই করে গেলাম, মানে আজকে -2 ঘন্টা পড়লাম না, তারপরের দিন 3 ঘন্টা পড়লাম না, এইটা যেন না হয়। কম হচ্ছে, তার পাশাপাশি বেশিও পড়ি, যে কোনোদিন আমি আমার টার্গেট ফুলফিল করেছি, ঠিক আছে, আরো 1 ঘন্টা পড়লাম না হয় এক্সট্রা, ক্ষতি তো নেই কোনো, আরো 2 ঘন্টা না হয় কোনোদিন একটু এক্সট্রা বসে গেলাম, ক্ষতি কি আছে? একই সঙ্গে 2 বান্ধবী পরীক্ষা দেবে, একই স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে আসছো,
তুমি জানো তুমি যদি 65% স্কোর করো তোমার সেই বান্ধবী 63% স্কোর করবে, তোমরা দুজনেই ভালো, তবে স্কোরের মধ্যে এই পার্সেন্টেজের ডিফারেন্সটুকু হয়ে যায়। হঠাৎ একদিন দেখবে তোমার ওই 63% পাওয়া বান্ধবীটি সে পাশ করে গেল, আর তুমি যুক্তি খুঁজে পাচ্ছ না যে আমি তো মেরিটে তার থেকে ভালো, আমি কি করে তাহলে ব্যর্থ হলাম। ব্যর্থতার কারণ এই কম বেশির কথা, মেরিটের প্রশ্ন কিন্তু বা মেরিটের পরীক্ষা কিন্তু নেক্সট সেট একেবারেই নয়। সেখানে তুমি নিজেকে যতটা তৈরি করতে পারবে সেইভাবে তুমি গিয়ে সফলতা পাবে। ওই দেখা গেল ওই রকম দিনের শেষে একই কলেজের ফাংশন থেকে অনুষ্ঠান থেকে তুমি ফিরেছো, তুমি বললো আজকে খুব ক্লান্ত, আমি আজকে পড়তে বসলাম না, অথচ তোমার সেই বান্ধবী হয়তো ভাবলো যে সবই তো হলো দিনে, পড়াটা কেন বাদ যাবে, ক্লান্ত, ঠিক আছে 1 ঘন্টা না হয় একটু পড়লাম। এই 1 ঘন্টা করে সে কিন্তু তোমার থেকে অনেকটা বেশি পড়ে ফেললো। এই ছোটখাটো বিষয়গুলোর ফলই কিন্তু ওই 6 মাস বা 8 মাস পরে গিয়ে রেজাল্টে দেখা যায়, ঠিক আছে। আর যেটা কথা, একদমই পরিশ্রমের ফলস্বরূপ রয়েছে নেট সেট, তা আবারও বলছি নিয়তির খেলা নয়, আমার ভাগ্য ভালো না, প্রতিবার আমি পাচ্ছি না, আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্যেই নেই নেট বা সেট কোয়ালিফাই হওয়া, এটা লটারি নয়, এটা লাকি ড্র নয়। তোমার কর্মফল তুমি পাচ্ছ, তুমি যদি ঠিকঠাক ভাবে পরীক্ষা দাও, ঠিক করে এক্সাম ক্র্যাক করতে পারো, অবশ্যই তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। আর তুমি যদি আজকে পুজো, কালকে বিয়ে বাড়ি, পরশুদিন অন্নপ্রাশন, তারপরের দিন উপনয়ন, এইভাবে ঘুরতে থাকো, আজকে আমার মুড নেই, আজকে বেশি বৃষ্টি পড়ছে, কালকে খুব ঠান্ডা পড়েছে, এই যদি তুমি করতে থাকো তাহলে তো আর কিছু করার নেই। কাজেই এত সব কিছু বলার এইটাই একটা কারণ, বকা দেওয়ার কোনো মোটিভ হিসেবে নয়, শুধুমাত্র এইটা বলা যে ঠিকভাবে পড়ো, ভালো করে পড়ো, যেটুকু সময় দেবে সেটুকুকে ঠিকভাবে দাও, যাতে আরো পরবর্তী 6টা বা 8টা মাস তোমার নষ্ট না হয়, যে এই মাসগুলো অবহেলার কারণস্বরূপ তোমাকে আরো বা 6টা বা 8টা মাস তোমাকে নষ্ট করতে হলো, এইগুলো যেন না হয়। সামনে পুজো, সবাই খুব ভালোভাবে পুজো কাটিও। শুভ শারদীয়া সকলকে। আজকের সেশন এই পর্যন্তই।